কুমিল্লা জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হবেন তারেক রহমান। রূপগঞ্জে রিজভী বললেন, সমাজের ভেতর এখনো অত্যাচার রাহাজানি চলছে, প্রশাসনেও রয়েছে প্রভাব। রক্ত পিপাসু মনোবৃত্তি নিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা করছিলেন, সেই অবস্থা পুনরাবৃত্তি তো মানুষ চায় না। সড়ক দুর্ঘটনায় 7 জনের প্রাণ গেছে 2 জেলায়, এর মধ্যে গোপালগঞ্জে নিহত 6 জন। 3 জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধে চরম দুর্ভোগ। সুন্দরবন দাপিয়ে বেড়াচ্ছে অন্তত 20টি দস্যু দল, নিজেরাই তৈরি করছে অস্ত্র ও গুলি। অর্থনৈতিক দৈন্যদশার কারণে তৎপরতা বেড়েছে, দাবি কোস্টগার্ডের। পুরনো কিছু দস্যু নতুন করে আবার এই ধরনের কার্যক্রমে ফেরত আসছে এবং হচ্ছে যেটা আপনাকে প্রথমে বললাম যে অর্থনৈতিক যে দৈন্যদশা, এইটা একটা দায়ী হতে পারে। বরিশালে ক্যান্সার আক্রান্তদের জন্য নেই আধুনিক চিকিৎসা। ঢাকায় ভরসা রোগীদের, খরচ বেশি হওয়ায় নিঃস্ব অধিকাংশ পরিবার। ডাক্তার যখন বলছে 80% ছড়াইছে, আমার কোনো ভর্তিই নেবে না ভিজিতে, আমাকে ইন্ডিয়া চলে যেতে বলছিল। সব বিক্রি করে আমাকে যেতে, সরকারি হাসপাতালে কোনো সেইভাবে চিকিৎসা পাচ্ছে না। কিশোরগঞ্জে আড়িয়ালখার পাড়ে ঐতিহ্যবাহী ঢাকির হাট, বাঁশি, সানাই, খঞ্জনি নিয়ে হাজির বাদক দল। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু দুর্গাপূজা। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন শুরু হয়েছে। নগরীর টাউন হল মাঠে 1414 জন কাউন্সিলরের উপস্থিতিতে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। কাউন্সিলর ছাড়াও জেলার 10টি উপজেলা ও 4টি পৌরসভা থেকে কয়েক হাজার নেতাকর্মীও যোগদান সম্মেলনে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমান আহ্বায়ক ও সদস্য সচিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে। তবে সিনিয়র সহসভাপতি পদে 3 জন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক 4 জন এবং সাংগঠনিক সম্পাদকেও 4 জন ভোটে যুদ্ধে লড়াই করবেন। সমাজের ভেতর এখনো দুর্বৃত্তরা দাপিয়ে বেড়াচ্ছে, প্রশাসনেও তাদের প্রভাব থাকায় অত্যাচার রাহাজানি চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের হামলায় আহত ভুলতা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি দোলন ভূঁইয়ার খোঁজ খবর নিতে যান তিনি। রুহুল কবির রিজভী বলেন, 4 জনের পরামর্শে শেখ হাসিনা সকল অপরাধমূলক কাজ করতেন। তার উপদেষ্টা তারেক সিদ্দিকী বলতেন, কিছু মানুষকে খুন করলে সবাই চুপ হয়ে যাবে, যা কোনো সভ্য দেশে হতে পারে না বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এ সময় দোলন ভূঁইয়ার হাতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন তিনি। রক্ত পিপাসু মনোবৃত্তি নিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা করছিলেন, সেখান থেকে মানুষ প্রত্যেকে ছটফট করছিল। গুমোট এক পরিস্থিতির মধ্যে মানুষ ছটফট করছে, সেই অবস্থা পুনরাবৃত্তি তো মানুষ চায় না। রাজনীতি একটি জনসেবা হলেও ফ্যাসিস্ট সরকার ও তার দোসররা এটিকে ব্যবসা ও দুর্নীতির কারখানা বানিয়ে ফেলেছিল, মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে জমিদার হাট বেগম নুরুন্নাহার উচ্চ বিদ্যালয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। বক্তব্যে স্বাধীনতার চেতনাকে লালন করে আগামী দিনে আলোকিত মানুষদের নিয়ে নৈতিকতা সম্পন্ন সমাজ ও রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বরকতুল্লাহ বুলু। এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আরও অনেকে উপস্থিত ছিলেন। জনসভাটিকে অর্থনৈতিকভাবে দুর্নীতির একটি কারখানা যারা পরিণত করেছেন, এর থেকে আমাদেরকে বের হয়েছে এই স্বাধীনতার চেতনাকে লালন পালন করে আমরা আগামী দিনে এগিয়ে যাব। গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 7 জন। এর মধ্যে গোপালগঞ্জেই আলাদা দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়।
দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানীতে ইজি বাইকে বাসের ধাক্কায় নিহত হন 4 জন। ঢাকা খুলনা মহাসড়কের মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকা আসছিল ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন ইজি বাইকের এক যাত্রী। গুরুতর অবস্থায় চালক সহ বাকি 3 যাত্রীকে হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় বাকিদেরও। এছাড়া একই মহাসড়কের মুকসুদপুরে উপজেলার গেড়াখোলা ব্রিজ এলাকায় প্রাইভেট কার ও অটো চালিত ভ্যানের সংঘর্ষে 1 জন এবং সদর উপজেলার ডুমদিয়ায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন আরও 1 জন। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পুরান বাউশিয়া এলাকায় স্কুলের সামনে রাস্তা পার হচ্ছিল শ্রাবন্তী আক্তার। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সেন্ট মার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এ খবর ছড়িয়ে পড়লে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্কুলটির শিক্ষার্থীরা। ভাঙচুর করা হয় স্টারলাইন পরিবহনের 3টি যাত্রীবাহী বাস। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ পুলিশ ও সেনা সদস্যরা। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে 1.5 ঘণ্টা পর মহাসড়ক থেকে সরে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। বাস মালিকদের ধর্মঘটে দ্বিতীয় দিনের মতো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে বন্ধ দূরপাল্লার বাস চলাচল। সকাল থেকে ছেড়ে যায়নি এসব জেলা থেকে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন রুটের দূরপাল্লার কোনো বাস। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন তারা। গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকরা। পরে 23 সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ ও শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা 25 সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা ছিল। তবে হঠাৎ করেই শ্রমিকদের সেই নির্ধারিত বেতন দিতে দ্বিমত জানান মালিকরা। এরপরেই ডাকা হয় ধর্মঘট। কি দিয়ে যাবো, টেনশনে পড়ে গেলাম। এদের দাবি কি দাবি আছে না আছে সেটা তো আমরা জানি না। যে জায়গায় যাবো সেই জায়গায় টিকিট নাই এখন বর্তমানে। এই জায়গাতে সব গাঞ্জাম, টিকিট বন্ধ হয়ে গেছে। এখন তো যাওয়ার আমার খুব সমস্যা। মহাজন পক্ষ আর হলো কর্মচারী পক্ষ বেতন নিয়ে ঝামেলা হয়েছিল, তো মহাজনরা মেনে নিয়েছিল। পরে যখন ওরা গাড়ি টিপ মেরে এসেছে তখন বলে আমি গাড়ির বেতনও দেবো না, আমি গাড়িও চালাবো না। গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডে নিহত ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইমের জানাজা সম্পন্ন হয়েছে। দুপুরে নিজ কর্মস্থল টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনে তার জানাজা পড়ানো হয়। পরিবার জানিয়েছে, মরদেহ দাফন করা হবে নিজ জেলা শেরপুরে। এর আগে সকাল 10টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত 22 সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানায় আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন জান্নাতুল নাইম। শরীরের 42% দগ্ধ হয়েছিল তার। এ ঘটনায় ফায়ার সার্ভিসের 4 জন আহত হয়েছিলেন। এর মধ্যে 3 জন মৃত্যুবরণ করেছেন। নিহতদের মধ্যে আরও ছিলেন রং দোকানের কর্মচারী বাবু হাওলাদার। সুন্দরবনের মধ্যে নিজেরাই আগ্নেয়াস্ত্র গুলি তৈরি করছে বনদস্যুরা। সেই অস্ত্র দিয়ে জিম্মি করা হচ্ছে জেলে বাওয়ালিদের। এরপর আদায় করা হয় মুক্তিপণ। অনেকেই অস্ত্রসহ গ্রেফতার হওয়ার পর জামিনে মুক্তি পেয়ে আবারও নেমেছেন দস্যুতায়। তবে দস্যু বাহিনী দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুন্দরবন নীল আকাশ, ঘন সবুজ বন আর নদীর স্বচ্ছ জল এসে মিশেছে যেখানে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ম্যানগ্রোভ ফরেস্ট। বনের সৌন্দর্যে বিমোহিত হলে মুদ্রার উল্টোপিঠ গায়ে কাটা দেওয়ার মতন। বর্তমানে বৃষ্টির মতো দস্যুদল পুরো সুন্দরবন দাপিয়ে বেড়াচ্ছে। সশস্ত্র এসব দস্যুদের আতঙ্কে সবসময় তটস্থ থাকতে হয় জেলে মওয়ালদের। কিন্তু দস্যুদের হাতে এই অস্ত্র আসলো কিভাবে? গত 12 সেপ্টেম্বর কোস্টগার্ডের হাতে দস্যু রাঙ্গা বাহিনীর 2 সদস্য আটক হয়। তাদের হাতে থাকা স্মার্টফোনে মিলে অস্ত্র পরিচালনার প্রশিক্ষণের ভিডিও। আগ্নেয়াস্ত্রের পাশাপাশি সেসব তৈরির সরঞ্জামও উদ্ধার হয় আটককৃতদের কাছ থেকে। কোস্টগার্ডের কর্মকর্তারা জানালেন, বনের গভীরে নিজেরাই অস্ত্র ও গুলি তৈরি করে বনদস্যুরা। যে সকল অস্ত্র উদ্ধার করেছি, আগ্নেয়াস্ত্র, তার মধ্যে আমরা মোস্টলি দেখেছি এগুলো সেলফ মেড, এবং আপনাকে আমি বলেছি যে তাদের আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামও কিন্তু আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি। সো আমাদের যেটা ডিরেকশন সেটা হচ্ছে তারা নিজস্ব অস্ত্র নিজেরা তৈরি করে এবং তাদের কাছে সেই মেকানিজম আছে, সেই ধরনের ইকুইপমেন্ট আছে। 2018 সালের নভেম্বরে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করা হয়। তবে গণ অভ্যুত্থানের পর আবারও সক্রিয় হয়েছে কয়েকটি বাহিনী।
অর্থনৈতিক দৈন্যদশা এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে আবারও দস্যুরা তৎপর হয়েছে বলে দাবি কোস্টগার্ড কর্মকর্তার। 5 আগস্ট পরবর্তী যেটা দেখা গিয়েছে যে আপনাদের এখানে আইন শৃঙ্খলা কিছুটা অবনতির কারণে পুরনো কিছু দস্যু নতুন করে আবার এই ধরনের কার্যক্রমে ফেরত আসছে এবং হচ্ছে যেটা আপনাকে প্রথমে বললাম যে অর্থনৈতিক যে দৈন্যদশা এইটা একটা দায়ী হতে পারে। বর্তমানে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে অভিযান পরিচালনা করছে কোস্টগার্ড। গত 1 বছরে 26টি অভিযানে আটক হয়েছে 44 দস্যু। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি এবং আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। দস্যুদের কেউ স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে সব ধরনের সহায়তার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। যারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হবে তাদেরকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং তার বর্তমান কোণঠাসা অবস্থায় আছে। এই দস্যুরা যদি সাধারণ জীবনে ফিরতে চায় তাহলে কোস্টগার্ড তাদের প্রথম বন্ধু হিসেবে কাজ করবে এবং তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য যতটুকু সম্ভব যা কিছু করার, আইনি বিষয়ে বলেন, তারপর অর্থনৈতিক বিষয়ে বলেন, চাকরির বিষয়ে বলেন, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। দেশের দক্ষিণাঞ্চলীয় বিভাগ বরিশালে বেড়ে চলেছে দুরারোগ্য ক্যান্সার। জেলা হাসপাতালগুলোয় উন্নত চিকিৎসা না থাকায় অনেকেই ছুটছেন রাজধানীতে, সামর্থ্যবানরা যাচ্ছেন বিদেশে। তবে ব্যয়বহুল হওয়ায় পথে বসেছে বহু পরিবার। সমাজসেবা অধিদপ্তরের দেয়া নামমাত্র অনুদানের জন্য পোড়াতে হয় বহু কাঠখড়। ছোট্ট আরিফা মাত্র 7 বছর বয়সে শরীরে বয়ে বেড়াচ্ছে ব্লাড ক্যান্সার। বিদেশে চিকিৎসার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা, কিন্তু রিক্সা চালক বাবার নেই সামর্থ্য। আমার বাচ্চার ব্লাড ক্যান্সার, তো ডাক্তার যখন বলছে 80% ছড়াইছে, আমার কোনো ভর্তিই নেবে না পিজিতে, আমাকে ইন্ডিয়া চলে যেতে বলছিল। 4 দোকান চালাই আর কি, আমার বাচ্চার ব্লাড ক্যান্সার, তো এদের চলতাম, তো হঠাৎ সিটি কর্পোরেশন থেকে আমার দোকানটা উদ্যোগ করে দেয়। বাধ্য হয়ে আমি এখন রিক্সা চালাইতেছি, মানুষের কাছে একটু হাত পাততেছি যে আমার বাচ্চারা ট্রিটমেন্ট চালানো লাগবে। সমাজকর্মী রফিকুল আলমের শরীরে ক্যান্সার কখন বাসা বেঁধেছে টেরি পাননি, কারণ প্রথম পর্যায়ে গ্যাস্ট্রোলিভারের চিকিৎসা দিয়েছিলেন স্থানীয় চিকিৎসকরা। যখন রোগ ধরা পড়ল তখন চলছে ক্যান্সারের সেকেন্ড স্টেজ। এ পর্যন্ত তার চিকিৎসায় খরচ হয়েছে 35 লাখ টাকা। পরিবারের যে এইটা সঞ্চয় বা ওই যে কিছু সোনা থাকে, পৈতৃক কিছু সম্পত্তি, এগুলো সব বিক্রি করে আমাকে যেতে হয়। সরকারি হাসপাতালে কোনো সেইভাবে চিকিৎসা পাচ্ছে না। ক্যান্সার সারাতে প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে বহু পরিবার। চিকিৎসায় সর্বোচ্চ 50,000 টাকা অনুদান দিয়ে থাকে সমাজসেবা অধিদপ্তর। তবে বিশাল অঙ্কের চিকিৎসা খরচের তুলনায় তা যৎসামান্য। সেই অনুদানও পায় না সিংহভাগ। বাংলাদেশে কিন্তু কোনো ক্যান্সার রেজিস্ট্রি নাই। কত ক্যান্সার নতুন করে হইলো, কত মারা গেল, কিন্তু এটা কিন্তু এখনো পর্যন্ত আমরা ক্যান্সার রেজিস্ট্রি এখন সুন্দর মতো করতে পারি না। আগে যদি মনে করেন আমরা রুগী দেখতাম মনে করেন তো 10টা, এখন দেখতে হয় ধরেন 30টা। প্রতি বছরই আমাদের 10 থেকে 15% ক্যান্সারের আবেদন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা বরাদ্দ বৃদ্ধির জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। ক্যান্সারের চিকিৎসায় মধ্য আর নিম্নবিত্তদের শেষ ভরসাস্থল শের-ই বাংলা মেডিকেল, যাতে নেই পর্যাপ্ত সুযোগ সুবিধা। একমাত্র রেডিওথেরাপি মেশিনটিও অকার্যকর 1 দশক ধরে। তবে সরকারি 200 কোটি টাকার এই প্রকল্পের কারণে এখনও নিরাশ নন সংশ্লিষ্টরা। বলছেন ক্যান্সারের পাশাপাশি কিডনি ও হার্টের চিকিৎসাও হবে বিশেষায়িত এই হাসপাতালে। শের-ই-বাংলায় যেভাবে ক্যান্সারের চিকিৎসা দিচ্ছি, আসলে আমরা অনেক পিছিয়ে আছি। পৃথিবী যখন আপনার প্রোটন থেরাপি, হাইড্রোজেন থেরাপি নিয়ে কাজ করছে, তখন কিন্তু আমার কোবাল্ট মেশিন নষ্ট দীর্ঘদিন যাবত। প্রত্যেকটা বিভাগে 150টা করে সিট আছে, সেই হিসাবে মোট 450 সিট থাকবে এখানে। এই নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। 2026 জুনের মধ্যে আশা করি এই হসপিটালের নির্মাণ কাজ শেষ হবে। গণপূর্ত বিভাগ দাবি করছে আগামী জুনে শেষ হবে এই প্রকল্পের কর্মযজ্ঞ। অর্থাৎ সরকার আন্তরিক হলে আগামী বছর থেকেই এখানে চিকিৎসা সেবা চালু করা সম্ভব, যদিও এর জন্য দরকার জনবল। তাই বিশেষজ্ঞরা বলছেন প্রয়োজনীয় জনবল নিয়োগে এখনই সরকারকে উদ্যোগী হতে হবে, তাহলেই উপকৃত হবে দক্ষিণাঞ্চলের মানুষ। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। আজ বিশ্ব পর্যটন দিবস। এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে র্যালি ও আলোচনা সভা। পর্যটনের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি সহ সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উপযোগিতা বিশ্বব্যাপী ছড়িয়ে দেয় দিবসটির লক্ষ্য। এই মুহূর্তে
পর্যটনের খবরাখবর জানবো। সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সোহানুর রহমান। সোহান, আপনি কোন এলাকায় আছেন এবং পর্যটন কেন্দ্রগুলোর কি খবর সুনামগঞ্জের, একটু বিস্তারিত জানতে চাই। সুনামগঞ্জ হাওরের জেলা এবং মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি জেলা। এই জেলার পর্যটন মূলত দুটি খাতকে ঘিরে গড়ে উঠেছে, একটি হচ্ছে হাওর এবং অন্যটি হচ্ছে পাহাড়। এই জেলার পাশেই ঠিক মেঘালয় পাহাড় রয়েছে, সেই মেঘালয়ের পাহাড় দেখতেই ভ্রমণ পিপাসুরা দূর দূরান্ত থেকে ছুটে আসেন। পাশাপাশি সুনামগঞ্জের হাওরের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্য দেখতে ভ্রমণ পিপাসুরা সুনামগঞ্জে ছুটে আসেন। এছাড়াও সুনামগঞ্জের পরতে পরতে লুকিয়ে আছে প্রকৃতির অপার সৌন্দর্য। ঠিক সেই সৌন্দর্যের কারণেই কিন্তু সুনামগঞ্জে এখন দেশের কয়েকটি পর্যটন কেন্দ্রের মধ্যে সুনামগঞ্জ অন্য একটি পর্যটন কেন্দ্র। আমরা আজকে ঘুরেছি সুনামগঞ্জের শহীদ সিরাজ লেক, টাঙ্গুয়ার হাওর, কেটিলা সহ বিভিন্ন এলাকায়। আজকে দেখেছি পর্যটন দিবস, অন্যদিকে আজকে সরকারি ছুটির দিন। তো দুটি মিলিয়ে সুনামগঞ্জের যে কয়টি পর্যটন স্পট আছে সেই সব কয়টি পর্যটন স্পটেই ব্যাপক উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। এখন আমি এই মুহূর্তে আছি টাঙ্গুয়ার হাওর এবং শহীদ নীলাদ্রি লেকের ঠিক পাশে হাওর বিলাসে। এই দুটি পর্যটন স্পটে যেতে এই হাওর বিলাসে মানুষ তার রূপ দেখে যান। এছাড়াও সুনামগঞ্জের যে জীববৈচিত্র্য আছে সেটি রক্ষায় প্রশাসন একটু উদ্যোগী হবে, এটাই প্রত্যাশা করছেন পর্যটকরা। সোহান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আজ মহাপঞ্চমী তিথি, শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনার শেষ সময়। রাত পোহালেই মহাষষ্ঠী, আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। আজ দেবীর কল্পারম্ভ অনুষ্ঠিত হবে। কাল মহাষষ্ঠীতে দুর্গতি নাশিনীর অকাল বোধন, অধিবাস ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। বিশুদ্ধ পঞ্জিকা মতে এবার মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা আসছেন গজ বা হাতিতে চড়ে। হিন্দু শাস্ত্র মতে গজ শুভযাত্রার প্রতীক, যার অর্থ শস্যপূর্ণা বসুন্ধরা। ফিরবেন দোলায় বা পালকিতে করে। এর মধ্যে দেবী আরাধনায় ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। চলছে দুর্গাকে বরণের প্রস্তুতি, সবখানেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, বলছিলাম কাল দুর্গোৎসবের মহাষষ্ঠী, এই দিন দেবী দুর্গা অধিবাস করবেন মর্তে। আমরা এই বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, দেবী বরণে ভক্তকুলের প্রস্তুতি কেমন দেখছেন শেষ মুহূর্তের? লোপা, দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে রয়েছে বরিশালের, এবং বরিশালের মণ্ডপগুলোতে কিন্তু যারা দেবীর ভক্ত রয়েছে তারা যে আরাধনার প্রস্তুতি নিচ্ছেন। এবং এবার বরিশাল জেলা এবং সিটি কর্পোরেশন মিলিয়ে এই অঞ্চলে 644টি মণ্ডপ রয়েছে এবং 644টি মণ্ডপের মধ্যে বরিশাল মহানগরীতে রয়েছে 47টি এবং 597টি রয়েছে বরিশাল জেলার 10টি উপজেলা। এবং প্রতিটি মণ্ডপেই কিন্তু দেবী দুর্গা বরণ করে নেওয়ার একেবারেই শেষ সময়ের প্রস্তুতি চলছে এবং মণ্ডপটিকে আরো সুন্দরভাবে আলোকিত করার জন্য বর্তমানে আলোক লাইট স্থাপনের কাজ চলছে। এবং শুধু মণ্ডপ নয়, মণ্ডপের আশেপাশের সড়কগুলোতে কিন্তু এর মধ্যে বিভিন্ন রঙের আলোকবাতি দেয়া হয়েছে এবং সন্ধ্যার পরে কিন্তু পুরো মণ্ডপ এলাকাগুলো কিন্তু বিভিন্ন রঙের আলোক ছটায় ফুটে ওঠে। এবং যারা এই আসলে পুজোকে উপলক্ষে শারদীয় দুর্গা উৎসব যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এর জন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা মণ্ডপ কমিটি বা পুজো উদযাপন পরিষদ রয়েছে তারা কিন্তু একযোগে কাজ করছেন। মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল বেলা 11টায় বরিশাল ট্রাফিক পুলিশের সদস্যরা আনুষ্ঠানিকভাবে কাজ করবে যাতে মণ্ডপগুলোর আশেপাশে কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়। এজন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে বিশেষ দল কাজ করবে এবং সেই ট্রাফিক ব্যবস্থাপনার যে কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে আগামীকাল বেলা 11টায় শুরু হবে। এছাড়াও কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা বেশ কিছুদিন ধরেই যে মণ্ডপগুলো রয়েছে সেই মণ্ডপগুলোতে ছায়ার মতো লেগে আছে যাতে কোনো ধরনের সমস্যা না হয়। এবং তারা বলছেন যে এই যে দুর্গা উৎসব যাতে একটি সার্বজনীন উৎসবের রূপ নেয় এর জন্য আসলে যত ধরনের প্রস্তুতি প্রয়োজন সেই প্রস্তুতি ইতিমধ্যেই তারা শেষ করেছেন। লোপা, কাউসার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এবার যাচ্ছি খুলনায়। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, দেবী বরণে কি কি আয়োজন রয়েছে একটু সেটি জানতে চাই।
লোপা, আপনি জানেন যে শারদের দেবী দুর্গা এখন একেবারেই জাগ্রত দ্বারে। ক্ষণগণনায় সময় শেষ। আজ পঞ্চমী তিথির মধ্য দিয়ে দেবীর বোধন, এবং এই বোধন আগামীকাল ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে দেবীর পূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি মন্দিরে মন্দিরে শুরু হতে চলেছে। বোধন সম্পর্কে আপনাকে একটু বলে রাখি, আপনি জানেন যে দেবী মর্তে দুর্গা, বাসন্তী, বিপত্তারিণী, কার্তায়নী কিংবা জগদ্ধাত্রী 9টি নামে পূজিত হন। তার ভিতর শরতের এই পূজাটাই সমাদৃত, শরতের এই পূজাটাই সাড়ম্বরে এখন উদযাপিত হয়, এবং শরতের পূজার বিশেষ মাহাত্ম্য হয়। এই পূজা করার পূর্বে বোধন করা হয়। বোধন শব্দের অর্থ জাগরণ, অর্থাৎ দেবীকে জাগ্রত করা হয়। দেবী সমাজ ঘুমিয়ে থাকেন, সমাজ জেগে থাকেন। সেই 6 মাসের মধ্যে রাজা রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কা যখন আক্রমণ করে এবং রাবণ বধের নিমিত্তে তিনি যখন যাত্রা শুরু করেন, তার আগে দেবীকে জাগ্রত করেছিলেন, দেবীর পূজা নিয়েছিলেন, দেবীকে আশীর্বাদ করেই তিনি সেই রাজ্য তিনি দখল করতে গিয়েছিলেন যেখান থেকে সীতাকে উদ্ধার করেছিলেন। তারপরেই আগামীকাল ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে পূজা শুরু হবে। আপনি জানেন যে এবার গজে আগমন করবেন। গজ হচ্ছে সর্বশুভ্রতা এবং শান্তির প্রতীক। গজকে বলা হয় এটি হচ্ছে ঐতিহ্যবাহী, সে কারণে গজ অর্থাৎ শস্যপূর্ণ বসুন্ধরা। এবার ধরণীতে শস্য, ফুল, ফল ভরে থাকবে। অপরদিকে দেবী গমন করবেন দোলা বা পালকিতে, এটিকে বলা হয় সবচেয়ে অশুভকর। এটার তাত্ত্বিক অর্থ হচ্ছে দেবী যে দোলায় গমন করবেন সেটি হচ্ছে মড়কং ভবের। তবে তার ভক্তকুল মনে করেন এই মড়ক লাগবে অশুভতায়, এই মড়ক অশান্তিতে, এই মড়ক লাগবে অন্যায্যতায়। তার মধ্য দিয়ে দেবীর যে আরাধনা, সেই আরাধনা সম্পূর্ণ করবে তার ভক্তকুল। এবং এবার খুলনা জেলাতে মোট 987টি মন্দিরে সাড়ম্বরে এই পূজা আয়োজন চলছে। এর ভিতর খুলনা মেট্রোপলিটন পুলিশের আওতায় যে 8টি থানা রয়েছে সেখানে 120টি, এবং 9টি যে উপজেলা রয়েছে সেখানে আরও 857টি, মোট 987টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। সমস্ত প্রস্তুতি সম্পন্ন। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা পুলিশ, খুলনা মেট্রোপলিটন পুলিশ, একইভাবে মন্দিরের যে স্বেচ্ছাসেবক বাহিনী রয়েছে ভিন্নভাবে তারা এই পূজার সমস্ত নিরাপত্তা দেবে। ভক্তকুল মনে করে আগামীকাল থেকে ষষ্ঠীর মধ্যে দিয়ে দেবীর আরাধনা শুরু হবে এবং দেবী সকলের মঙ্গল করবে, শান্তি প্রতিষ্ঠা করবে, সেই প্রত্যাশায়। ধন্যবাদ প্রবীর আমাদের সাথে যোগ দেবার জন্য। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদিতে আড়িয়ালখার পাড়ে বসে ঐতিহ্যবাহী ঢাকের হাট। ঢাক ঢোল ছাড়াও বাঁশি, সানাই, করতাল, খঞ্জরি নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাদকরা অংশ নেন। এই মেলা থেকেই বিভিন্ন অঞ্চলের পূজা মণ্ডপে ডাক পড়ছে বাদক দলের। রাত পোহালেই শুরু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। মহাষষ্ঠী থেকে বিসর্জন। দেবীর তুষ্টিতে সুর আর তালের ব্যঞ্জনা থাকে মণ্ডপে মণ্ডপে। ঢাক ঢোল, বাঁশি, সানাই, করতাল কিংবা খঞ্জরির ঝংকার ছাড়া দেবীর আরাধনাই যেন অসম্পূর্ণ। সেই চাহিদা মেটাতে প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের আড়িয়ালখার পাড়ে বসেছে ঐতিহ্যবাহী ঢাকের হাট। জনশ্রুতি আছে প্রায় 500 বছর আগে রাজা নবরঙ্গ রায়চৌধুরী ঢাকঢোল সহ অন্যান্য বাদ্যযন্ত্রের এ হাটের আয়োজন শুরু করেন। সেই থেকেই এই মৌসুমী হাটে ঢাকঢোল ছাড়াও অন্যান্য বাদ্যযন্ত্র নিয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাদকেরা অংশ নেন। আজ হচ্ছে 400 বছর আগে রাজা নবরঙ্গ রায় চৌধুরী ওনার আমলে পূজা হয়েছিল। উনি নিজে কটিয়াদি বাজারস্থ ঢাক ঢোল, কাশি, বাঁশি বাজার জমান। প্রতি বছর আসি এখন এবার 6-7 জন আসছি, 6-7 জনে বাঁশি বা ঢাক ঢোল, কাশি। আমাকে এখানে পাই না, হয়তো ঢোল ঢাক বাজাই, এখানে আনন্দ পাই। তো মায়ের পূজা বাজে খুবই আমরা আনন্দ, কোনো ঝামেলা নাই। বাদকের এই হাট যেন সবকিছু ছাপিয়ে পরিণত হয় এক মিলন মেলায়। 10,000 থেকে 1.5 লাখ টাকা চুক্তিতে এই হাটে মিলছে বাদ্যযন্ত্র সহ বাদক দল। নিজেদের পছন্দ আর সাধ্যমতো বাদক বাছাই করছেন ক্রেতারাও।
ঠিকঠাক হইলে বাদে আমরা যাবো। থেকে আসি ডাক নেওয়ার জন্য আমরা এখন ডাক কিনছি, 20,000 টাকা ডাক করেছি, এখন চলে যাবো। বাদ্যযন্ত্রের তালে নির্বিঘ্ন উৎসব আয়োজনে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও জেলা পূজা উদযাপন কমিটি। জারিন অর্নি, যমুনা নিউজ। বাঙালিয়ানা এই শব্দটি শুনলে প্রথমেই মাথায় কি আসে? নিশ্চয়ই মাছ, কেননা মাছে ভাতে বাঙালি শুধু একটি প্রবাদ নয়, এই জাতির পরিচয়ও বটে। প্রতিদিনের খাবার থেকে শুরু করে উৎসব, বিদেশ বিভূই থেকে গ্রামীণ হাটবাজার, ইতিহাস সংস্কৃতি থেকে সামাজিক বাস্তবতা, এই জনপদের সবকিছুতেই যেন রয়েছে মাছ। দিন শেষে বাঙালির যেন মন্ত্র একটি, ধরিব মৎস্য, খাইব সুখে। হাজার বর্গমাইলের এই মানচিত্রের একটা পরিচয় যদি হয় নদীমাতৃক বাংলাদেশ, তবে মুদ্রার উল্টো পিঠের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে জলজ প্রাণী মাছ। বদ্বীপের বুক চিরে বয়ে চলা মিঠা আর নোনা পানিতে শত প্রজাতির মাছ। আর মাছ মানেই মাছের রাজা, শুধু খাদ্য বা আমিষ হিসেবেই নয়, বাংলাদেশের মানুষের কাছে মাছ হয়ে উঠেছে আত্মপরিচয় আর স্বতন্ত্রতার প্রতীক। কিন্তু ভেতো বাঙালির মীন রাশির মিনিংটা ঠিক জলা বাংলার মতো সরল নেই, বরং কিছুটা ফিসি হয়ে সেটা সামাজিক অবস্থার পাতে মিলেমিশে একাকার। মুদ্রাস্ফীতির চাপে হোক কিংবা অদৃশ্য সূচকের ওঠানামা, মাছে ভাতে বাঙালির ইলিশের জন্য হাপিত্তেশ একচেটিয়া। যতই ভিনদেশি রেস্তোরাঁর ফিশ ফিঙ্গার মিলুক, পূজা পার্বণ থেকে পহেলা বৈশাখ, ইলিশ সবখানেই মাছের মেসি, যেন তার প্রতিদ্বন্দ্বিতা মেনে নেয়ার মতো নয়। আমরা মাছে ভাতে বাঙালি, ইলিশ মাছ সকল শ্রেণীর মানুষের পছন্দ। ইলিশ মাছ পছন্দ, ইলিশ মাছ আপনার মনে করেন দামে লেগে কেউ খাইতে না। আমাদের বাসায় মেহমান আসলে আমরা ইলিশ খাওয়ানোর চেষ্টা করি। জল আর মাছের বদৌলতেই বাঙালি পেয়েছে অফুরন্ত প্রাণশক্তি। ঝঞ্ঝা বিক্ষুব্ধ প্রকৃতির সাথে লড়াই করে সেই রীতিমতো কই মাছের প্রাণ। কৈবর্ত বিদ্রোহ থেকে মুক্তিযুদ্ধ হয়ে হালের জুলাই অভ্যুত্থান, বাস্তবতার কঠিন গ্যারাকলে পড়েও এই জাতি গভীর জলের মাছদের বুঝিয়ে দিয়েছে শাক দিয়ে মাছ ঢাকা যায় না। যত কিছুই হোক, তার নিত্যদিনের পাতে মাছ চাই চাই। এখন দাম অনেক বেশি। বড় একটা ইলিশ মাছের দাম নর্মালি 4-5 হাজার টাকা দাম হয়ে যায়। 2 কেজি ইলিশ মাছের দাম 5,000 টাকার নিচে হয় না। মাছের দামটা যদি একটু কম হইতো তাহলে নিতেও পারতাম, খাইতেও পারতাম। প্রতিনিয়ত বাজারে বড় ইলিশ আমরা পাইতেছি না, আর যেগুলো পাই সেটা অনেক দাম। প্রবাদ প্রবচনে নিন্দাও কম জোটেনি মাছপ্রিয় বাঙালির ভাগ্যে। অনেক ক্ষেত্রেই মনোভাব ধরি মাছ না ছুঁই পানি, কিংবা মাছের মায়ের পুত্র শোকের মতো ব্যাপার স্যাপার। সুযোগ পেলেই চুনোপটির জম আর রাঘব বোয়ালের ভক্ত। এত কিছুর পরও জাল জলার হিসাব মেলে না মৎস্যজীবীদের। বর্ষা এবং শুষ্ক মৌসুমে সবসময়ই মাছ খুব সহজলভ্য একটা বিষয় ছিল। এই কারণেই আসলে বাঙালির ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে মাছ জড়িত। তবু পালা পার্বণ, উৎসব উদযাপন কিংবা প্রতিবেশীর সাথে ভোজ ভাগাভাগি, বাঙালির সেতুবন্ধনের আরেক নাম দেশি মাছ। গুতুম, চাপিলা, বাতাসি, বাইম, চিতল থেকে রুই কাতলা, এই যাত্রা বুঝি শেষ হওয়ার নয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে।